দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা লকডাউনের কারণে ঘরে বসে আছো, স্কুলে যেতে পারছো না, তো তাছাড়া তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, স্বাভাবিক কারণে একটা উদ্বিগ্নতা তোমাদের মধ্যে কাজ করছে। তো তোমাদের সুবিধার্থে, তোমাদের পঠন পাঠনের সুবিধার্থে উদয়পুরের অনেক সংস্থার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তোমাদের অনলাইনে কিছু টিচিং দেওয়ার জন্য, আমি প্রথমে স্বাগত জানাই এবং ওনাদের আহ্বানে আমি আজকে তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার দ্য রাইজ অব ন্যাশনালিজম ইন ইউরোপ, ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব, এই বিষয়ের এই প্রথম চ্যাপ্টারের উপর আমি আজকে আলোকপাত করব। তোমরা মাইনুটলি সেটা ফলো করবে। আমি আশা করি যে তোমরা যদি ক্লাসটা ভালোভাবে ফলো করো, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের অনেকটাই এগিয়ে যেতে সুবিধা হবে। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রথম ক্লাস শুরু করছি। তবে দ্য রাইজ অব ন্যাশনালিজম, ইউরোপে জাতীয়তাবাদের যে উদ্ভব, এই চ্যাপ্টারটা এতটা বড়, এটার যে সাবজেক্ট অব দ্য কন্টেন্ট টু মাচ, স্বাভাবিক কারণে আমরা এটাকে দুটো পার্টে আমরা ভাগ করে আমরা আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আমরা এক অর্ধেকটা এবং এরপরে সেকেন্ড ক্লাসে আর অর্ধেকটা আমরা আলোচনা করব, এতে তোমাদেরও সুবিধা হবে। প্রথমত যে শব্দটা যেটা, যে জাতীয়তাবাদের উদ্ভব, যে সকল ফ্যাক্টরগুলি ইউরোপ তথা পৃথিবীতে জনগণের মধ্যে জাতীয় ভাবনা সৃষ্টির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছিল, জাতীয় ভাবনা, জাতীয়তাবাদের উন্মেষের কি হিসাবে কাজ করেছিল, কি পয়েন্ট হিসাবে কাজ করেছিল, আমি সেই বিষয়টা প্রতি দৃষ্টিপাত করছি। ফরাসি চিত্রকার ফ্রেডারিক সরো চারটি তিনি চিত্র অঙ্কন করেছিলেন। সেই চিত্রের মাধ্যমে তিনি তার যে শিল্পের যে বহিঃপ্রকাশ করেছিলেন, সেখানে যেটা তিনি বোঝাতে চেয়েছিলেন, ডেমোক্রেটিক সোশ্যাল রিপাবলিক, তিনি গণতান্ত্রিক সামাজিক প্রজাতন্ত্র রূপে আখ্যায়িত করেছিলেন তার এই চারটি চিত্রকে, যেখানে বিভিন্ন দেশের জনগণ জাতীয় পোশাকে সুসজ্জিত ছিল এবং জাতীয় পতাকা নিয়ে ইউরোপের বিভিন্ন জাতি সম্মিলিতভাবে সারিবদ্ধভাবে মিছিল করে এগিয়ে যাচ্ছে। কোথায়? লিবারেটি অফ স্ট্যাচু, আমেরিকার লিবারেটি অফ স্ট্যাচুর পার্ক দিয়ে, এবং সেখানে লিবারেটি অফ স্ট্যাচুকে সম্মান প্রদর্শন করছে। এটা ছিল একটা চিত্র, এটা ফ্রেডারিক সরোর একটা কল্পনা। সেই কল্পনায় স্থান পেয়েছে ডেমোক্রেটিক সোশ্যাল রিপাবলিক, গণতান্ত্রিক সামাজিক প্রজাতন্ত্র। এছাড়া সাহিত্যিক, লেখক, তাদের বই, তাদের গান, বিভিন্ন পৌরাণিক ঐতিহ্য, ইতিহাস, সমস্ত কিছুর মাধ্যমে ইউরোপবাসীর মধ্যে জাতীয় ভাবনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল। কিন্তু যেই বিষয়টা সবচেয়ে বেশি ইউরোপকে প্রভাবিত করেছে, শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। সেখানে যে লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তিনটি আদর্শ রাজতান্ত্রিক পৃথিবীতে প্রথম ফরাসি দেশের জনগণ বিদ্রোহের মাধ্যমে ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল 1789 সালে। সেই বিপ্লবের যে মহান আদর্শ, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এবং সমতা, বিশ্বকে এই আদর্শে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সমগ্র বিশ্বে, শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জাতি রাষ্ট্র গঠন করার উদ্যোগ শুরু হয়েছিল। জনগণ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছিল সমগ্র বিশ্বে জাতীয় রাষ্ট্র গঠন করার জন্য। আমাদের যে আলোচ্য সূচি, তার মূল কথা হচ্ছে যে ইউরোপে কিভাবে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল। যেখানে রাজতন্ত্র ছিল, সেখানে জাতীয় রাষ্ট্র গঠন করার ভাবনা মানুষের মধ্যে কিভাবে আসলো, কোন ফ্যাক্টর সেখানে এই ভাবনা সৃষ্টিতে কাজ করেছিল। নাম্বার 1 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা বলেছিলাম ফ্রেডারিক সরোর একটা চারটি চিত্রের কথা, যেটা 1848 সালে প্রকাশিত হয়েছিল। কিন্তু ফরাসি বিপ্লব তারও আগে হয়েছিল। সেখানে আমরা দেখেছি
এই তিনটি আদর্শ জনগণকে উদ্বুদ্ধ করেছিল। ফরাসি বিপ্লবের যে মাধ্যমে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ রাজার সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে হস্তান্তরিত হয়েছিল। রাজা হয়ে গেলেন নিয়মতান্ত্রিক শাসক, জনগণে হয়ে গেলেন ক্ষমতার উৎস। ট্রান্সফার অফ সভারেন্টি ফ্রম মনার্কি টু ফ্রান্স পিপল, ট্রান্সফার অফ সভারেন্টি ফ্রম মনার্কি টু ফ্রান্স পিপল, রাজার সার্বভৌম ক্ষমতা যে রাজতন্ত্র থেকে জনগণের হাতে সম্প্রসারিত হয়ে গেল এবং জনগণ রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রকে পরিণত হল। এই ভাবনা ইউরোপের সমস্ত জাতির মধ্যে প্রবাহিত হয়েছিল। সমস্ত রাষ্ট্রে রাজতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ধীরে ধীরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, সংঘবদ্ধ হওয়ার জন্য এরা উদ্যোগী হয়েছিল, প্রয়াসী হয়েছিল। যে সকল ফ্যাক্টরগুলি কাজ করেছিল, যে সেখানে বিপ্লবীরা পিতৃভূমি, লা প্যাট্রিয়া এবং নাগরিক, সিটিজান, জাতীয় পতাকা ব্যবহার, তারপরে জাতীয় পরিষদ গঠন, জাতীয় ভাষার প্রচলন এবং ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রেরণা, এই ফ্যাক্টরগুলি, জাতীয় ভাষা, জাতীয় পোশাক, জাতীয় সঙ্গীত, চিত্র, এই সমস্ত বিষয় জনগণকে জাতি গঠনে এবং ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের ভাবনা এবং চেতনা তাদের মধ্যে জাগরিত করেছিল। এর মধ্যে দিয়ে বিপ্লবীরা একটা সমষ্টিগত ধারণা সৃষ্টি করার প্রয়াস নিয়েছিলেন। মানুষ বিচ্ছিন্ন নয়, সমষ্টিগতভাবেই মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্য, সেই ভাবনা মানুষের মধ্যে জাগরণ করার ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলি কাজ করেছিল। কিন্তু আমরা দেখেছি 1799 সালে এই ফরাসি দেশে আমরা দেখেছি যে ফরাসি দেশে বিপ্লব হয়েছে, রাজতন্ত্রের অবসান হয়েছে, বিপ্লবী সরকার হয়েছে। বিপ্লবী সরকারের অবসানের পরে আমরা দেখেছি ফরাসি দেশে ডাইরেক্টরি রুল এসেছে। কিন্তু ডাইরেক্টরি রুলের দুর্বলতার সুযোগে 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট আবারও সিংহাসন অধিকার করে ফ্রান্সের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক যে চেতনা সেগুলি কিন্তু ধ্বংস হয়নি। কারণ নেপোলিয়ন 1804 সালে যে সিভিল কোড বা নেপোলিয়নিক কোড প্রচলন করেছিলেন, সেই কোডের মাধ্যমে কতগুলি বিপ্লবী আদর্শকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই বিপ্লবী আদর্শগুলি কি ছিল? যে রাজতন্ত্রের অবসান যদিও সেখানে হয়নি, কিন্তু সামন্ততন্ত্রের অবসান হয়েছিল, সামন্ততান্ত্রিক সিস্টেমের অবসান হয়েছিল, প্রিভিলেজ গ্রুপ, সুবিধাভোগী শ্রেণীর সুবিধার অবসান ঘটানো হয়েছিল, তারপরে স্লেভারি সিস্টেম, দাসত্ব প্রথার অবসান ঘটানো হয়েছিল। তিনি যেটা প্রচলন করেছিলেন সেটা হচ্ছে যে একই ধরনের প্রশাসন, আইন এবং ওজন পরিমাপ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এসব উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে তিনি বিপ্লবের আদর্শটাকে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যদিও তিনি রাজতন্ত্রকে ধ্বংস করেছিলেন। তো এটা অনেকটা আমরা বলবো জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্র, এনলাইটেন ডিক্টেটরশিপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ডিক্টেটর ছিলেন, তিনি রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন, ফরাসি সম্রাট, কিন্তু ফরাসি বিপ্লবের প্রসূত যে আদর্শ সেইগুলিকে তিনি ধ্বংস করেননি। তো স্বাভাবিক কারণে নেপোলিয়ন যখন নাইবারিং কান্ট্রি, ইউরোপের অন্যান্য রাজ্যগুলিকে যখন অভিযান করেছিলেন, নেপোলিয়নের সেনাবাহিনীকে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের জনগণ স্বাগত করে জানিয়েছিল। প্রাথমিকভাবে স্বাগত জানানোর কারণ হচ্ছে যে বিপ্লবী আদর্শ ফ্রান্স থেকে ইউরোপের কান্ট্রিতে সম্প্রসারিত হচ্ছে এটা, এবং ধীরে ধীরে তারাও একদিন ঐক্যবদ্ধ হবে, এই আশা আকাঙ্ক্ষা থেকে নেপোলিয়নের সেনাবাহিনীকে তারা আহ্বান করেছিল। কিন্তু পরবর্তী সময়ে যেটা সমস্যা হয়েছে, নেপোলিয়ন যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই সাম্রাজ্যের জনগণের উপর যে করের বোঝা চাপিয়ে দিয়েছিলেন, জনগণকে নেপোলিয়নের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে যে বাধ্য করা হয়েছিল, বিভিন্ন ধরনের বিধিনিষেধ এবং নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল,
তারপরে বিজিত রাষ্ট্রগুলির রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। স্বাভাবিক কারণে নেপোলিয়নের এই সংস্কার কার্যকলাপ সত্ত্বেও জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, তার সাম্রাজ্য দখলের জন্য যে ট্যাক্সেশন সিস্টেম ছিল এবং সংবাদপত্র এবং সংবাদপত্রের অধিকার এবং যে রাজনৈতিক অধিকার জনগণের কেড়ে নেওয়া হয়েছিল, সমালোচনা করার অধিকার যে কেড়ে নেওয়া হয়েছিল, এ থেকে জনগণের মধ্যে ক্ষোভ এবং বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। নেপোলিয়ন বিরোধী মনোভাব সমগ্র ইউরোপের নেপোলিয়ন কর্তৃক বিজিত রাষ্ট্রের মধ্যে বিরাজ করেছিল। একের পর এক নেপোলিয়ন যখন সাম্রাজ্য দখল করছেন, তখন ইউরোপের অন্যান্য রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্রগুলি, ইংল্যান্ড, তারপরে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, এরা মিলিতভাবে নেপোলিয়নকে প্রতিহত করার জন্য যখন সমবেতভাবে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমরা দেখেছি 1815 সালের ইতিহাসে আমরা লক্ষ্য করব, 1815 সালের যে ওয়াটারলুর যুদ্ধ, সেই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। পরাজিত হওয়ার পরে ইউরোপ তথা বিশ্বের রাজনীতিতে আরেকটি ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ফরাসি বিপ্লবের পরে আমরা দেখেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আবার নেপোলিয়নের মাধ্যমে আমরা দেখেছি রাজতন্ত্র ফিরে এসেছি। নেপোলিয়ন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করলো, মানে সেটাকে জ্ঞানদীপ্ত স্বরাজের শাসন ব্যবস্থা বলা যেতে পারে, কারণ তিনি রাজতন্ত্রকে ধ্বংস করেছেন কিন্তু বিপ্লবের আদর্শকে ধ্বংস করেননি। কিন্তু তার সাম্রাজ্যের জনগণের উপর যে করের বোঝা চাপিয়েছিলেন, রাজনৈতিক অধিকার হরণ করে নিয়েছিলেন এবং তার সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করা হয়েছিল এবং বিধিনিষেধ আরোপ করেছিলেন, এতে ইউরোপের জনগণ যে তাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, ফরাসি বিপ্লবের যে মুখ্য যে আদর্শ, সেটা থেকে বঞ্চিত হয়েছিলেন। স্বাভাবিক কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রীয় নেতারা এবং জনগণ নেপোলিয়নের বিরুদ্ধে চলে গিয়েছিল। এজ এ রেজাল্ট আমরা দেখেছি 1815 সালের ওয়াটারলুর যুদ্ধে আবারও নেপোলিয়নের পরাজয় হয়েছিল, ফরাসি সম্রাট নেপোলিয়নের। এই পরাজয়ের পর ইউরোপের রাজনৈতিক নেতৃবর্গ, বিশেষ করে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিকের নেতৃত্বে ভিয়েনাতে যে গুরুত্বপূর্ণ সম্মেলনে বসেছিলেন, সেই সম্মেলনে তারা যে নীতি গ্রহণ করেছিলেন, 3টি নীতি তারা গ্রহণ করেছিলেন। সেই নীতিগুলি ইউরোপে আবারও পুরাতন তন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়াসী হয়েছিল। ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রকরা, বিশেষ করে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রিয়ার নেতৃত্বে সেখানে আবার পুরাতন তন্ত্রে ফিরে আসা হয়েছিল। আবারও সেখানে যে ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাকে ধ্বংস করে দিয়ে বিপ্লবের পূর্বের যে অবস্থা, সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। নাম্বার 1, সেই নীতিগুলি ন্যায্য অধিকার, যেটা লেজিটিমেসি বা লেজিটিমিটি, ন্যায্য অধিকারের মধ্যে দিয়ে যে বিপ্লবের মাধ্যমে যে ফরাসি দেশের বুর্বু রাজবংশ সিংহাসনচ্যুত হয়েছিল, সেই বংশের শাসককে পুনরায় ফরাসি সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল ন্যায্য অধিকার নীতির মাধ্যমে। কম্পেনসেশন বা ক্ষতিপূরণ নীতির মাধ্যমে যে কি করা হয়েছিল, যে ছোট ছোট রাষ্ট্রগুলি রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, সেগুলি নিজেদের মধ্যে বৃহত্তর রাষ্ট্র নিজেদের অধীনে রেখে নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল। এমনভাবে ফরাসি রাষ্ট্রের চারিদিকে এমনভাবে বৃহৎ রাষ্ট্রের সৃষ্টি করা হলো, যাতে ভবিষ্যতে ফরাসিরা আর কখনো সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে না পারে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল, যাকে আমরা অন্যভাবে ব্যালেন্স অফ পাওয়ারও আমরা বলতে পারি। শক্তি সাম্য নীতি, এখানে ন্যায্য অধিকার, তারপরে ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি, লেজিটিমিটি, ব্যালেন্স অফ পাওয়ার এন্ড কম্পেনসেশন পলিসি, 3টি বৃহত্তর নীতি তারা গ্রহণ করেছিল, যে নীতির মুখ্য উদ্দেশ্য হল পুরাতন ব্যবস্থাকে ইউরোপে কায়েম করা এবং ফরাসি বিপ্লবের আদর্শকে তারা ইউরোপের জন্য একটা শত্রু বলে তারা মনে করত। বিপ্লবের আদর্শকে চিরতরে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নেপোলিয়নের পরবর্তী সময়ে, নেপোলিয়নের পরাজয়ের পর তাদের যে প্রধান নীতিগুলি হচ্ছে বিপ্লবী আদর্শকে ধ্বংস করা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, তারপরে সমালোচনা, শাসকের সমালোচনা নিষিদ্ধ করা, তারপরে হচ্ছে প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা কার্যকর করা আর পুরাতন তন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করা। এর মধ্যে দিয়ে তারা মনে করত ইউরোপের
যে শাসকরা ছিলেন তাদের শাসন দীর্ঘায়িত হবে। এই আশা এবং ভাবনা নিয়ে পুরাতন ব্যবস্থা ভিয়েনা সম্মেলনের মাধ্যমে ইউরোপে আবারও কার্যকর করা হয়েছিল, যেখানে যুগের দাবি, যেখানে জনগণের দাবি হচ্ছে স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব, যুগের দাবি হচ্ছে স্বাধীন রাষ্ট্র গঠন করা। সেখানে ইউরোপের নেতৃবর্গ রাজতন্ত্রকে, শুধু রাজতন্ত্র নয়, একটা রক্ষণশীল রাজতন্ত্র জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে কঠোরভাবে কার্যকরী করার জন্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা বিপ্লবী বিশ্বাসী ছিলেন, তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ, তাদের জাতীয়বাদী যে আন্দোলন, সেটাকে প্রকাশ্যে পরিচালনা করার কোনো সুযোগ ছিল না। অ্যাজ এ রেজাল্ট ইউরোপে শুরু হলো এবার বিপ্লবী আন্দোলন, আরেক ধরনের বিপ্লবী আন্দোলন, যেটা জাতীয়তাবাদ থেকে আস্তে আস্তে বিপ্লবী আন্দোলনের দিকে চলে যাচ্ছে। মানুষ যখন স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে না, তখন তারা বিপ্লবী সংগঠন গঠন করে তাদের কর্মসূচিকে কার্যকরী করার জন্য পরিকল্পনা গ্রহণ করল। সেটা প্রথমে আমরা লক্ষ্য করলাম কোথায়? আমরা প্রথমে ইউরোপে আমরা দেখলাম যে ইতালিতে আমরা দেখলাম যে কার্বোনারি নামক বিপ্লবী সংগঠনের সদস্য হয়েছেন জোসেফ ম্যাৎসিনি, এবং তিনি শুধু নিজে কার্বোনারি সংগঠনের সদস্যই হননি, তিনি কার্বোনারি সংগঠনের সদস্য হয়ে ইয়াং ইতালি এবং ইয়াং ইউরোপ নামে আরো দুটি বিপ্লবী সংগঠন গঠন করেছিলেন। সেই অনুকরণে, ইতালির অনুকরণে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে বিপ্লবী সংগঠন গঠিত হতে লাগলো, বিপ্লবী সংগঠন স্থাপিত হলো আরো অনেক। কারণ স্বাভাবিকভাবে যখন মানুষ তার জাতীয়তাবাদী আন্দোলন পরিচালনা করতে পারছে না, জাতীয় ভাবনাকে প্রকাশ করতে পারছে না, তখন মানুষ বাধ্য হয়ে গোপনে বৈপ্লবিক কার্যকলাপের মাধ্যমে তারা দেশকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াসী হয়েছিল। এটা হচ্ছে যে প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে ইউরোপের মানুষের জাতীয়তাবাদকে সম্প্রসারণ করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেটা হচ্ছে জনগণের মধ্যে এই ভাবনা জাগৃত হয়েছিল এবং মানুষ সেটা চালিয়ে গিয়েছিল। স্বাভাবিক কারণে এই যে নতুন যে ভাবনা জাতীয়তাবাদ, সেখান থেকে মানুষের মধ্যে স্বাধীনতা সাম্যের আদর্শ প্রসারিত হয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার, রাইট টু ভোট, নারী পুরুষের সমান অধিকার, এই যে তারপরে বিভিন্ন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, তারপরে বিভিন্ন যে চিত্র, এগুলির মধ্যে দিয়ে মানুষ যে তার স্বাধীনভাবে মত প্রকাশ করছিল। ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে যে রক্ষণশীল তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রক্ষণশীল শাসনে সবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিক কারণেই বাধ্য হয়ে বিপ্লবীরা তারা বিপ্লবী সংগঠন শুরু করেছিল। বিপ্লবী কারা? যারা রাজতন্ত্রের বিরোধী ছিল, যারা স্বাধীনতা এবং মুক্তিকামী ছিল, তাদেরকে বিপ্লবী বলা হতো। এবং তাদের নেতৃত্বে, বিপ্লবীদের নেতৃত্বে সমগ্র ইউরোপ আবারও জাতীয়তাবাদকে শক্তিশালী করার জন্য তারা ভিন্ন প্রক্রিয়া অনুসরণ করেছিল। তো আমরা আজকের ক্লাসে যেটা আলোচনা করেছি, এটা অনেক বড়, কারণ এর পরবর্তী সময় ইউরোপের বিপ্লব হবে, তার পরবর্তী সময় সেই বিপ্লব সমগ্র ইউরোপে প্রসারিত হবে, আবারও প্রজাতন্ত্র স্থাপিত হবে। সেকেন্ড পার্টে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা যেটা আলোচনা করলাম, যে ফ্যাক্টর দ্যাট লেড টু দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, সেখানে যে ফ্যাক্টরগুলি কাজ করেছে সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ, সেখানে হচ্ছে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম, সেখানে রয়েছে জাতীয় ভাষা, জাতীয় পোশাক এবং স্বাধীনতার সিম্বল রেড ক্যাপ। এইসবের মধ্যে দিয়ে মানুষের মধ্যে জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল। কিন্তু আবার যখন ফরাসি দেশে নেপোলিয়নের নেতৃত্বে রাজতন্ত্র হয়েছিল, সেখানে আবার রাজতন্ত্রকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা হলো। গণতান্ত্রিক চেতনা নেপোলিয়ন কোডের মাধ্যমে সেটাকে কিছুটা টিকে ছিল। কিন্তু নেপোলিয়নের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার যে কঠোরতা ছিল, সেই কঠোরতার কারণে ইউরোপের জনগণ নেপোলিয়নের শাসনের বিরুদ্ধে চলে গিয়েছিল। ইউরোপের বৃহৎ কান্ট্রিগুলি, রাশিয়া, ইংল্যান্ড,
রাশিয়া, অস্ট্রিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নেপোলিয়নকে পরাজিত করে 1815 সালে ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে পুরাতন তন্ত্র এবং রক্ষণশীল শাসন ব্যবস্থা ইউরোপে কায়েম করা হয়েছিল এবং জনগণের অধিকারকে সংকুচিত করা হয়েছিল, রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে মানুষ যখন স্বাভাবিকভাবে তার মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, তখন মানুষ বাধ্য হয়ে বিপ্লবী সংগঠন গড়তে শুরু করলো। সেটা আমরা ইতালিতে দেখলাম, কার্বোনারি সংগঠন, জোসেফ মেসচেনি পরবর্তী সময়ে সেখানে ইয়াং ইতালি এবং ইয়াং ইউরোপ গঠন করেছেন। সমগ্র ইউরোপ বিপ্লবী আদর্শ অনুপ্রাণিত হয়ে বিপ্লবী সংগঠন গঠন করছে, যার মধ্যে দিয়ে ইউরোপে আবারও বিপ্লব সংগঠিত হবে। আমরা সেকেন্ড পার্টটা আমরা নেক্সট ডেতে আলোচনা করব। আজকে এইটুকু পর্যন্ত আলোচনা করা হলো। তো তোমরা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করবে যে আজকের ক্লাসে কি আলোচনা করা হলো। সেকেন্ড ক্লাসের পরে আমরা এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা আমরা বলে দেব। তো সকলকে আবারও ধন্যবাদ।